বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দিওয়ানি লাভ 1765 খ্রিস্টাব্দে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডের একটি বিখ্যাত কোম্পানি, যারা ভারতীয় উপমহাদেশে এসেছিল ব্যবসা বাণিজ্য করার জন্য। পরবর্তীতে ভারতীয় উপমহাদেশের শাসকদের দুর্বলতা ও তাদের অন্যান্য ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের শাসন কার্য তারা ভারতীয় উপমহাদেশের শাসন ক্ষমতা দখল করে এবং প্রায় দীর্ঘ 190 বছর বা 200 বছর পর্যন্ত এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ইংরেজরা ভারতীয় উপমহাদেশ শাসন করে। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিওয়ানি লাভ করার যে প্রেক্ষাপট, যে ঘটনা, সেই ঘটনাটা জানার আগে আমাদেরকে আগে একটু ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচয় সম্পর্কে অবগত হওয়া দরকার। ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হওয়ার জন্য 1599 খ্রিস্টাব্দে 22 সেপ্টেম্বর ইংল্যান্ডের প্রায় 100 বণিক তারা একত্রিত হয় এবং তারা একত্রিত হয়ে ব্যবসা বাণিজ্য করার জন্য তারা মার্চেন্ট অ্যাডভেঞ্চার্স নামক একটি সংঘ গঠন করে। এই মার্চেন্ট অ্যাডভেঞ্চার্স নামক যে সংঘ গঠন করেন, সংঘ গঠন করার পরবর্তীতে তারা ভারতীয় উপমহাদেশে ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্য তৎকালীন সময়ে ইংল্যান্ডের রানী এলিজাবেথের কাছে তারা একটি সনদের জন্য আবেদন করেন এবং তাদের সেই আবেদনের প্রেক্ষিতে 1600 খ্রিস্টাব্দের 31 ডিসেম্বর রানী এলিজাবেথ দীর্ঘ 15 বছর জন্য একচেটিয়া ভারতীয় উপমহাদেশে ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্য তাদেরকে একটি সনদ প্রদান করেন। আর এই সনদ লাভ করার পরবর্তীতে ওই সংঘ মার্চেন্ট অ্যাডভেঞ্চার্স তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে তারা পরিচয় লাভ করে। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে তারা পরিচিতি লাভ করার পর অথবা নামকরণ করার পরবর্তীতেও কাগজে কলমে তাদের যে নামটি জানা যায় সেটা হচ্ছে যে দ্য গভর্নর অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্ট অফ লন্ডন ট্রেডিং টু দ্য ইস্ট ইন্ডিজ। তারা কাগজে কলমে এই নামে পরিচিতি লাভ করে এবং এটার প্রায় 218 জন এই সংঘের সদস্য ছিলেন। স্বয়ং রানী এলিজাবেথ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন অংশীদার ছিলেন এবং একজন পরিচালক এবং 24 জন সদস্যের সমন্বয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি কার্যকরী পরিষদ গঠিত হয়। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতীয় উপমহাদেশে এসে তাদের ব্যবসা বাণিজ্যে যখন তারা সফলতা লাভ করে, তাদের এই সফলতায় ঈর্ষান্বিত হয়ে ইংল্যান্ডের আরও কিছু বণিক তারা পরবর্তীতে আরেকটি সংঘ গঠন করে, যা ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যা 1698 খ্রিস্টাব্দে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে তারা পরিচিতি লাভ করে, তাদের নামকরণ করা হয়। কিন্তু যখন তারা এই ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় উপমহাদেশে আসে, কিন্তু তারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো তারা অতটা সফলতা লাভ করেনি। কিন্তু পরবর্তী সময়ে ইংল্যান্ডের জাতীয় পরিষদের চাপে একত্রিত হয়ে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুইটি কোম্পানি একীভূত হয়ে সংযুক্ত হয়ে তারা একটি কোম্পানিতে পরিণত হয়। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হওয়ার পরবর্তীতে 1601 খ্রিস্টাব্দে তারা ভারত আগমন করেন এবং ভারত আগমন করে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে শুরু করেন। 1608 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময় উইলিয়াম হকিন্স নামক একজন প্রতিনিধিকে ইংল্যান্ডের রাজা প্রথম জেমস তাদেরকে কিছু সুযোগ সুবিধা দেওয়ার জন্য একটি দূত মারফত তাদেরকে একটি পত্র মারফত তাদেরকে প্রেরণ করা হয়। কিন্তু তৎকালীন সময়ে পর্তুগিজরা এই ভারতীয় উপমহাদেশে ব্যবসা বাণিজ্য করতেন এবং এই পর্তুগিজদের বিরোধিতার কারণে তারা সেরকম কোনো সুযোগ সুবিধা সম্রাট জাহাঙ্গীর থেকে আদায় করতে পারেনি। কিন্তু 1613 খ্রিস্টাব্দে পরবর্তী সময়ে তারা সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান, তার ভাই আসফ খান এবং সম্রাট শাহজাহান, যার প্রকৃত নাম হচ্ছে খুররম, তাদের সহযোগিতা নিয়ে
তাদের সহযোগিতা নিয়ে তারা সম্রাট জাহাঙ্গীর থেকে 1615 খ্রিস্টাব্দে টমাস রো তাদের এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য বিশেষ কিছু সুযোগ সুবিধা তারা অর্জন করতে বা লাভ করতে তারা সক্ষম হয় এবং 1613 খ্রিস্টাব্দে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সুরাটে তাদের জন্য একটি বাণিজ্য কুঠি স্থাপনের জন্য তারা অনুমতি লাভ করে। এভাবে ক্রমান্বয়ে টমাস রোয়ের নেতৃত্বে পরবর্তী সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় উপমহাদেশে ব্যবসা বাণিজ্য করার জন্য তারা উত্তরোত্তর সমৃদ্ধি অর্জন করে এবং যাবতীয় সুযোগ সুবিধা তারা চলে বলে কৌশলে তারা এই মুঘল সম্রাটদের থেকে তারা আদায় করতে থাকে। 1717 খ্রিস্টাব্দে ফররুখ শিওর, যিনি ছিলেন একজন মুঘল সম্রাট এবং তিনি একবার একটি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েন। আর কঠিন রোগে আক্রান্ত হওয়ার পরবর্তীতে ইংল্যান্ডের একজন ডাক্তার উইলিয়াম হ্যামিল্টন, এই ডাক্তার উইলিয়াম হ্যামিল্টন তার চিকিৎসা করেন এবং তিনি সুস্থতা লাভ করেন। আর তিনি সুস্থতা লাভ করার পরবর্তীতে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতীয় উপমহাদেশে ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্য তিনি অত্যধিক সুযোগ সুবিধা দিয়ে একটি ফরমান জারি করেন এবং সেই ফরমানে একটি অন্যতম শর্ত ছিল যে মুঘল সম্রাটকে মাত্র বাৎসরিক 3000 টাকা দিয়ে তারা সমগ্র ভারতীয় উপমহাদেশে তারা বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করার যে অনুমতি, সেই অনুমতি লাভ করে মুঘল সম্রাট ফররুখ শিওর থেকে। এই ফররুখ শিওর থেকে পাশাপাশি তারা আরও অনেক ধরনের সুযোগ সুবিধা লাভ করে। তার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে, যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো মালামাল চুরি অথবা খোয়া যায় তাহলে মুঘল সম্রাট সেটা ক্ষতিপূরণ দিবেন অথবা এই মালামালটা চুরি যদি যায় সেটা সেখান থেকে উদ্ধার করার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। এভাবে আরও অত্যধিক সুযোগ সুবিধা দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতীয় উপমহাদেশে অনেক শক্তিশালী করা হয় এই ফররুখ শিওরের সময়। এবং ফররুখ শিওরের পরবর্তীতে যখন এই বাংলার মস্তদে নবাব আলীবর্দী খান ক্ষমতা অধিষ্ঠিত হন, নবাব আলীবর্দী খান তিনি ইংরেজদেরকে তোষণ করার একটি নীতি গ্রহণ করেন এবং তিনি এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভয় পেতেন এবং তিনি একটা কথা বলতেন যে ইংরেজরা হচ্ছে মৌমাছির জাত, যদি আমি তাদেরকে বিরক্ত করি তাহলে তারা ফুল ফুটাবে, নতুবা তারা আমাদেরকে মধুদান করবে। এভাবে নবাব আলীবর্দী খান ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজদেরকে তোষামত করার নীতি গ্রহণ করেন এবং তাদের সাথে একটি সুসম্পর্ক বজায় রাখেন। কিন্তু নবাব আলীবর্দী খানের সময় থেকে ইংরেজরা বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেরকম অত্যধিক সুযোগ সুবিধা পেয়ে থাকেন, এই সুযোগ সুবিধা পরবর্তী তার উত্তরাধিকারীদের সময় সেটা একটা কাল হয়ে দাঁড়ায়। এবং আমরা জানি নবাব আলীবর্দী খান যখন মৃত্যুবরণ করেন, নবাব আলীবর্দী খান মৃত্যুবরণ করার পরবর্তীতে তার দৌহিত্র মির্জা মোহাম্মদ আলী, যিনি আমাদের কাছে নবাব সিরাজউদ্দৌলা নামে পরিচিত, এই মির্জা মোহাম্মদ আলী বা নবাব সিরাজউদ্দৌলা যখন বাংলার মসনদে অধিষ্ঠিত হন, তিনি একজন তরুণ ছিলেন। তিনি যখন ক্ষমতা অধিষ্ঠিত হন তখন তার বয়স ছিল মাত্র 22 অথবা 23 বছর। তো তিনি তার প্রতি যে সম্মান প্রদর্শন করা দরকার ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা ওইরকম কোনো সম্মান প্রদর্শন করেনি এবং তার জন্য উপহার কোনো পাঠাননি। এটা নবাব সিরাজউদ্দৌলার জন্য একটা অপমানজনক বিষয় ছিল। এবং নবাব সিরাজউদ্দৌলা তিনি এমন কিছু পদক্ষেপ গ্রহণ করেন যে পদক্ষেপগুলো তাকে স্বাধীনচেতা নবাব হিসেবে, একজন স্বাধীন শাসক হিসেবে তাকে ক্ষমতা অধিষ্ঠিত করতেছিল। কিন্তু এই পদক্ষেপ সমূহ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যাওয়ার কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাব সিরাজউদ্দৌলাকে তার কিছু বিরোধী পক্ষকে সাথে করে বাংলার কিছু ষড়যন্ত্রকারীদেরকে সাথে করে তাকে ক্ষমতার মস্তক থেকে পদচ্যুত করার জন্য 1757 সালে 23 জুন পলাশীর আম্রকাননে ভাগীরথী নদীর তীরে একটি যুদ্ধ সংঘটিত হয়। সেই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার যিনি সেনাপতি ছিলেন মীর জাফর, তিনি তার সৈন্যবাহিনী নিয়ে নিষ্ক্রিয় থাকেন এবং এই যুদ্ধ সংঘটিত হওয়ার পূর্বে ইংরেজদের সাথে মীর জাফরের একটা চুক্তি হয়, নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করতে পারলে তাহলে এই বাংলার মস্তদে বসানো হবে মীর জাফরকে। আর মীর জাফর এই বাংলার মস্তদে বসার যে লোক, সেই লোকটা সে প্রতিহত করতে পারেনি, সংবরণ করতে পারেনি। এই জন্য তিনি পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা সেনাপতি হওয়া সত্ত্বেও তার সৈন্যবাহিনী নিয়ে নিষ্ক্রিয় থাকেন এবং এই পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের পরবর্তীতে
মীর জাফরকে ক্ষমতায় বসানো হয়। কিন্তু মীর জাফরকে যখন ক্ষমতা বসানো হয় তিনি স্বাধীনভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করার জন্য তিনি চেষ্টা করেন, কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটি পদে পদে ইংরেজদের বাধা প্রতিবন্ধকতা থাকে এবং ইংরেজরা শুধুমাত্র তাকে টাকার উৎস হিসেবে মীর জাফরকে ব্যবহার করেন। এক পর্যায়ে মীর জাফর তিনি ওলন্দাজদের সাথে সমন্বয় করে এই বাংলা থেকে ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য তিনি চিন্তা করেন বা তিনি তাদের সাথে একত্রিত হয়ে ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য পদক্ষেপ গ্রহণ করেন। পরবর্তীতে এই পদক্ষেপ গ্রহণ করার কারণে নবাব মীর জাফরকে তার ক্ষমতার পদ থেকে পদচ্যুত করা হয় এবং সেই জায়গায় ক্ষমতায় বসানো হয় মীর জাফরের জামাতা মীর কাসিমকে। মীর কাসিম তিনি একজন স্বাধীনচেতা একজন শাসক ছিলেন এবং মীর জাফরের কাছে ইংরেজ সরকারের যে পাওনা ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে পাওনা ছিল, তিনি সকল পাওনা তাদেরকে পরিশোধ করেন এবং তিনি মেদিনীপুর, চট্টগ্রাম এবং বর্ধমান এই জেলাগুলা ইংরেজদেরকে দিয়ে দেন। এরপরও তিনি স্বাধীনভাবে বাংলার মস্তক পরিচালনা করার জন্য চেষ্টা করেন এবং তার এই পদক্ষেপগুলা পরবর্তী সময়ে ইংল্যান্ডের বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যাওয়ার কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মীর কাসিমের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে। এরপরে মীর কাসিম সেখান থেকে তিনি পালিয়ে যান। পালিয়ে গিয়ে তিনি তৎকালীন সময়ে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং তৎকালীন সময়ে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে একত্রিত হন। এই তিনটি বাহিনী একত্রিত হয়ে 1764 সালে বক্সার নামক প্রান্তরে একটি যুদ্ধ সংঘটিত হয়। সেই বক্সারের যুদ্ধে এই তিনটি সম্মিলিত বাহিনীকে ইংরেজরা তারা পরাজিত করেন এবং পরাজিত করার পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজরা তারা চাইলে খুব সহজে তারা অযোধ্যা এবং দিল্লি তারা অধিকার করতে পারতেন। কিন্তু লর্ড ক্লাইভ একটা জিনিস চিন্তা করলেন, যদি যদি দিল্লি এবং অযোধ্যা যদি তারা দখল করেন তাহলে সেটা ভৌগোলিক সাম্রাজ্যবাদের দিকে তাদেরকে পথে পা বাড়াতে হবে, যেটা তৎকালীন সময়ে কোম্পানির জন্য সমীচীন ছিলেন না। যেহেতু এটি একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান, এজন্য তারা আর্থিক বিষয়াদি হস্তগত করা বা সেখানে তাদের প্রভাব প্রতিপত্তি বজায় রাখাতে তারা মনোনিবেশ করেন। এবং এই যুদ্ধের পর যখন বক্সারের যুদ্ধ সংঘটিত হয়, ফরাসি যুদ্ধের মাধ্যমে বাংলার শাসন ক্ষমতা ইংরেজদের হাতে চলে যায়। আর ইংরেজদের এই ফরাসি যুদ্ধের বিজয় পরিপূর্ণতা লাভ করে বক্সারের যুদ্ধের মাধ্যমে। এবং এই বক্সারের যুদ্ধ সংঘটিত হওয়ার পরবর্তীতে খুব সহজে চাইলে ইংরেজরা তারা বাংলার শাসন ক্ষমতা দখল করতে পারতেন। তারা সেটা না করে তারা অযোধ্যার নবাব সুজাউদ্দৌলাকে তারা অযোধ্যা ফিরিয়ে দিলেন এবং তার থেকে তারা 50 লক্ষ টাকা যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ তার থেকে আদায় করেন এবং তার থেকে কারা এবং এলাহাবাদ এই দুইটা জায়গাও তারা সেখান থেকে প্রাপ্ত হন। কারা এবং এলাহাবাদ প্রাপ্ত হওয়ার পরবর্তীতে লর্ড ক্লাইভ তিনি এই কারা এবং এলাহাবাদ এই দুইটি এলাকা তিনি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমকে দিয়ে দেন এবং তাকে বাৎসরিক 26 লক্ষ টাকা দেওয়ার বিনিময়ে তার থেকে বাংলা, বিহার, উড়িষ্যা এই তিনটি জায়গার দিওয়ানি বা রাজস্ব আদায় করার ক্ষমতা লাভ করে। তো দিওয়ানি এবং তৎকালীন সময়ে বাংলার শাসন ক্ষমতা দুইটা ভাগে বিভক্ত ছিল, একটা হচ্ছে নিজামত আর হচ্ছে দিওয়ানি। নিজামত হচ্ছে বিচার এবং প্রশাসন, আর দিওয়ানি হচ্ছে রাজস্ব ব্যবস্থা। তো এই রাজস্ব ব্যবস্থাটা বা রাজস্ব আদায় করার যে ক্ষমতা সেটাকে বলা হয় দিওয়ানি। আর এই রাজস্ব আদায়ের যে ক্ষমতা এই দিওয়ানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি লাভ করেন 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম থেকে। তো বাংলা, বিহার, উড়িষ্যা এই তিনটা প্রদেশের দিওয়ানি লাভ করার পরবর্তীতে তারা বাংলার যে নবাব তৎকালীন 1765 সালে যখন মীর জাফর মৃত্যুবরণ করার পরবর্তীতে তার পুত্র নাজমুদ্দৌলা তিনি প্রচুর টাকা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে তিনি বাংলার মসনদে বসেন এবং বাংলার মসনদে বসার পরবর্তীতে তাকে বিচার এবং অভ্যন্তরীণ যে প্রশাসন ব্যবস্থা সেটা পরিচালনা করার জন্য, নিজামত পরিচালনা করার জন্য তাকে বাৎসরিক 53 লক্ষ টাকা তাকে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। এইভাবে তাকে 53 লক্ষ টাকা দিয়ে এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমকে বাৎসরিক 26 লক্ষ টাকা দেওয়ার বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যা এই তিনটা প্রদেশের
দিওয়ানি বা রাজস্ব আদায়ের ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানি লাভ করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদিও এই দিওয়ানি লাভ করে, কিন্তু দিওয়ানিটা তারা সরাসরি নিজেরা তারা সেটা আদায় করতেন না। সেটা তারা আদায় করার জন্য দুজন ব্যক্তিকে তারা নিয়োগ করে। নায়েব নাজিম রেজা খান, তাকে বাংলার যে রাজস্ব সেই রাজস্ব তাকে আদায় করার জন্য তাকে রাজস্ব আদায় করার জন্য তাকে নিয়োগ দেওয়া হয়। এবং শ্বেতাপ্রায় নামক আরেকজন ব্যক্তিকে বিহারের রাজস্ব আদায় করার জন্য দায়িত্ব দেওয়া হয়। এইভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা সরাসরি তারা রাজস্ব আদায় না করেও, সরাসরি তারা ক্ষমতায় না গিয়েও এই অর্থনৈতিক কর্মকাণ্ডকে তাদের হস্তগত করার মাধ্যমে তারা প্রকৃতপক্ষে তারা ভারতীয় উপমহাদেশের এই বাংলার শাসন ক্ষমতা তাদের হাতে নিয়ে নেয়। এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে দিওয়ানি লাভ, এই দিওয়ানি লাভটা আমরা একটি সাংবিধানিক মুখোশ। প্রকৃতপক্ষে টোটাল যে ক্ষমতা, টোটাল যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা চলে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। এবং যে নায়েব নাজিম রেজা খান, তাকে বাংলার নবাবের পক্ষে তাকে নিজামত পরিচালনা করার জন্য দায়িত্ব দেওয়া হলেও তিনি ছিলেন সম্পূর্ণরূপে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন সেবাদাস। তিনি কোম্পানির নির্দেশ ব্যতীত তিনি কোনো কাজ করতেন না এবং কোনো দায়িত্ব পালন করতেন না। আর এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের মাধ্যমে কোম্পানি লাভ করেন তারা দায়িত্বহীন ক্ষমতা, আর অপরদিকে বাংলার নবাব লাভ করেন ক্ষমতাহীন দায়িত্ব। এইভাবে বাংলার যে শাসন ক্ষমতা, এই বাংলার শাসন ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের মাধ্যমে সম্পূর্ণরূপে সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হস্তগত হয়ে যায়। এভাবে বাংলার শাসন ক্ষমতা ক্রমান্বয়ে আস্তে আস্তে বাংলার যে স্বাধীনতার সূর্য, সেই স্বাধীনতার সূর্য অস্তমিত হতে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখান থেকে যে প্রশ্নগুলো শিখবে, এখান থেকে যেরকম প্রশ্ন হতে পারে তোমাদের পরীক্ষায়, তোমরা একটা প্রশ্ন শিখবে এখান থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের প্রেক্ষাপট। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের ফলাফল বা প্রভাব। এই 2টা প্রশ্ন যদি তোমরা এখান থেকে ভালোভাবে অবগত হতে পারো, ভালোভাবে এখান থেকে তোমরা যদি শিখতে পারো, তাহলে অবশ্যই তোমরা এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে সেটা আনসার করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই তোমাদের যে পড়াশোনা, সেই পড়াশোনা তোমরা ভালোভাবে চালিয়ে যাও। তো তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।